আপনি বাংলা জানেন, ধরেন আপনি বাংলা জানেন কি উল্লাসের সন্ধি বিচ্ছেদ কি? আপনি জানেন উল্লাসের সন্ধি বিচ্ছেদ কি হবে? উদ যোগ লাস, মানে খণ্ডত আছে এখানে। আচ্ছা, এই উল্লাস বিষয়টা দাগানোর জন্য আপনার কি 30 সেকেন্ডের প্রয়োজন আছে? আমাকে বলেন তো, একটু রেসপন্স করবেন প্লিজ। না, না দরকার স্যার। নেই। প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এখন এই উল্লাস, এটা একটা জাস্ট এক্সাম্পল। এখন অনেক তো সাহিত্য, তো অনেক কিছু আছে, আছে না? সাহিত্য অনেক প্রশ্ন আছে, গুরুগম্ভীর প্রশ্ন আছে, অনেক কঠিন প্রশ্ন আছে, অনেক সহজ প্রশ্ন আছে। যেমন আমি যদি বলি যে নদী নিঃশেষিত হলে, এটা কার কাব্য? নদী নিঃশেষিত হলে অপশন দেয়া আছে। আচ্ছা দেখেন তো, আপনার মাথায় কি কোনো ধরনের মানে কোন কবি সাহিত্যিকের নাম আসতেছে? না স্যার। আসে? নিশ্চয়ই ওইখানে অপশনে যেগুলো থাকবে সেগুলো আসার সম্ভাবনা খুব কম। অথবা নিরুপায় হরিণী, কে লিখেছে? আচ্ছা মনে করেন আপনি নিরুপায় হরিণী, হরিণী যেহেতু আছে, নিশ্চয়ই হরিণী এরকম মানে এরকম কথা কে লিখতে পারে? এরকম কথা, হরিণী কথাটা কার মাথা দিয়ে আসতে পারে, কোন কবি মাথা দিয়ে আসতে পারে? এইসব চিন্তা করার সময় কি আপনার আছে? আপনি কি এসব চিন্তা করবেন কোন কবি লিখতে পারে? আপনি যেটা জানেন, এখন ধরেন রাইফেল রটি আওরাত কে লিখেছে? আনোয়ার পাশা। আনোয়ার পাশা। এর আগে যে দুটো ছিল ওই দুটো আনোয়ার পাশাই ছিল। আপনার কি আমার পয়েন্টটা বুঝতে পারছেন? আমি জি। ক্লিয়ার? জি স্যার। এখন দেখেন, এখন আপনি পরীক্ষায় বসলেন। আচ্ছা আপনার তো এখানে এত খুব বেশি মাথায় চিন্তা করা যাবে না। আপনি একটা বেস্ট প্রিপারেশন নিয়ে গেছেন, আপনি বাংলাটা 7 মিনিটে দাগাবেন। একটা জানা প্রশ্ন দাগাইতে সময় লাগে 3 সেকেন্ড। জানা প্রশ্ন আপনি আপনি কিন্তু বাসায় এমসিকিউ ভরাট করা, দ্রুত ভরাট করা শিখবেন, দ্রুততার সাথে ভরাট করা শিখবেন। একটা বাংলা এমসিকিউ আপনি চোখে দেখলেন, পড়লেন, এই বৃত্তটা ভরাট করতে সর্বোচ্চ 3 সেকেন্ড সময় লাগে। পড়া, দেখা, শোনা সহ আপনার 6 থেকে 7 সেকেন্ড সময় লাগতে পারে, সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগতে পারে। তাহলে 25টা প্রশ্নে আপনি যদি একটা স্কিমিং করে করতেও যান, আপনার 10 সেকেন্ড করার সময় কত সময়? হুম। 250 সেকেন্ড, তাই না? হুম। এখন এইভাবে এইভাবে আপনারা 10 সেকেন্ড 10 সেকেন্ড, আমার থিওরিটা এটা না, আমার থিওরিটা হচ্ছে এটা। আপনি যেটা প্রশ্ন জানেন আপনি সেটা 3 থেকে 4 সেকেন্ড 5 সেকেন্ডে দাগাই দিবেন। আপনি যেটা বাংলা যেটা প্রশ্ন পারেন না, আপনার মাথায় কাঁঠাল ভাঙলে, বেল ভাঙলেও, নারিকেল ভাঙলেও আপনার মাথাতে সে প্রশ্ন যদি বের না হয়, আপনি সেটাকে ক্রস করে দিয়ে ওটার মায়া ত্যাগ করে, ঠিক টেস্ট ক্রিকেটে যেরকম কিছু কিছু বল ছেড়ে দিতে হয়, টাচ করা যায় না, সেই বলের মতো করে ছেড়ে দিয়ে আপনি পরীক্ষা থেকে চলে আসবেন। আপনার 100টা প্রশ্ন দাগানোর কোনো প্রয়োজন নেই। বাট আপনি যে এই সময়টা সেভ করলেন, আপনি বাংলায় 7 থেকে 8 মিনিট সময় দিলেন, এই 7 থেকে 8 মিনিট সময় আপনি যখন একটা ম্যাথ করতে যাবেন, আপনি দেখবেন 20টা ম্যাথ করার জন্য আপনি যদি 20 মিনিট সময়ও নেন, অনেকে 30 মিনিট সময় নেয়, আপনি কিন্তু 30 মিনিট সময় নিয়ে ঠান্ডা মাথায় ধীরে ধীরে ম্যাথ গুলো করলে আপনি কমপক্ষে 15 থেকে 16টা ম্যাথ করে আসতে পারবেন। আপনি যে বাংলাটা পারেন নাই, মনে রাখেন, সচরাচর সবাই তো সেম বইই পড়ে, আপনি যে বাংলাটা পারেন নাই, আচ্ছা যাই হোক, আমরা মূল ক্লাসে যাই। আমাদের আমরা আরো আমাদের যে ক্লাস হবে সেই ক্লাসগুলোতে আমরা দেখব, ঠিক আছে? আমরা মূল ক্লাসে যাই, আমাদের অনেক কথা হবে ইনশাল্লাহ। আমাদের আজকের সিলেবাস কি কি আছে? আমাদের আজকে সিলেবাস কি কি আছে বলেন তো? সিলেবাস সম্বন্ধে আইডিয়া আছে? সিলেবাস কার কার হাতে আছে? বাংলা ভাষা, ব্যাকরণ, হুম। ব্যাকরণ বিষয়ক গ্রন্থ এবং ব্যাকরণ আলোচ্য বিষয়, ধ্বনি, বর্ণ এবং ধ্বনি পরিবর্তন। হুম। ওকে, ঠিক আছে। আমরা তাহলে আমরা আমাদের ব্যাকরণ আমরা আপনাদের প্রশ্নের আলোকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলবো। আমি জাস্ট যেটা বললাম সেভাবেই আমরা পরীক্ষাটা অ্যাটেন্ড করবো। ওকে, আমরা মূল ক্লাসে যাই, আমাদের বেশি রাত হয়ে গেলে আবার সময় অনেকে তাড়াতাড়ি ঘুমায় যায়। যেহেতু আমাদের প্রশ্ন হচ্ছে কি বাংলা ব্যাকরণ, তারপর হচ্ছে ব্যাকরণ বিষয় গ্রন্থ, ব্যাকরণ তত্ত্ব বিষয়, ধ্বনি, বর্ণ, অক্ষর, ধ্বনি পরিবর্তন, এবং এখানে হচ্ছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ। তো আমি আমি একটা জিনিস আমি একটা জিনিস আপনাদেরকে বলি তার আগে, আপনারা যখন দেখবেন তার আগে আমি আপনাদের সাথে
বাংলা প্রশ্ন বিশ্লেষণ নিয়ে একটু কথা বলি। আপনারা যদি প্রশ্ন বিশ্লেষণ দেখেন, আপনারা কি নতুন একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন? পাচ্ছি স্যার। হুম। কি লেখা আছে এখানে? প্রশ্ন বিশ্লেষণ বাংলা কত নম্বর? 25 নম্বর, তাই না? জি স্যার। হ্যাঁ, হুম। এখানে দেখেন, বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন এসেছে কয়টা? 17টা। 17টি। সাহিত্য থেকে এসেছে কয়টা? 8টি। 8টি। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক জেনারেল 2022 যে পরীক্ষাটা হয়েছে। আরেকটা বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল 2022 সালে ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন হয়েছে কয়টি? রুবেল ভাই একটু ইন্টারাপ্ট করি, হ্যাঁ? হ্যাঁ, sure. এটা আর একটু জুম করে নেন, যাতে ফেসবুকে লাইভ হচ্ছে তো ওনারা কিন্তু আচ্ছা, দেখতে আচ্ছা। পাচ্ছেন না। আপনারা এটা জুম করে হ্যাঁ, এখন ঠিক আছে না? পার্টিসিপেন্ট যারা আছে তারা তো দেখতে ওকে, এখন দেখতে পাবে আশা করি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই বাংলাদেশ ব্যাংকের আমি 2টা কোশ্চেনকে নিলাম, আমরা এরকম আরো অনেকগুলো কোশ্চেন অ্যানালাইসিস করতে পারি। বাট সাহিত্য ব্যাকরণ অংশের প্রশ্ন কয়টা? 17টা। সাহিত্য অংশের প্রশ্ন কয়টা? 8টা। এখন ব্যাকরণ অংশের প্রশ্নগুলোকে আমরা যখন দেখব, ব্যাকরণ অংশ দেখবো যে ক্রিয়াপদ থেকে প্রশ্ন আসতেছে, কারক থেকে প্রশ্ন আসতেছে, প্রতিশব্দ আসতেছে, প্রত্যয় থেকে প্রশ্ন আসলো, ঠিক আছে? এরকম এরকম ঠিক সেম। তাহলে আমি সবগুলো বলার প্রয়োজন নেই, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত। তো আমি যদি দেখি, এই বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক 2022 সালে যেটা পরীক্ষা হয়েছে প্রিলিমিনারি, সেখানে কারক থেকে প্রশ্ন হয়েছে, প্রকৃতি প্রত্যয় থেকে হয়েছে, উপসর্গ, ধ্বনি, বর্ণ, সন্ধি, নতশত বিধান, বাক্য প্রকরণ। আর সমর্থক শব্দ এসেছে, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ প্রবচন, বানান শুদ্ধি। তার মানে মোট টপিক হচ্ছে কয়টা বলেন তো? এখানে লেখা আছে 14টা টপিক। দুটি। টপিক 14টা। এবং সাহিত্যের যে 8টা বা 7টা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে কি, প্রাচীন যুগের চর্যাপদ থেকে এসেছে, মধ্যযুগ থেকে কিছু প্রশ্ন এসেছে, এবং আধুনিক যুগ থেকে এসেছে। ঠিক আছে? এখন সাহিত্য অংশ বিশাল। তো সাহিত্য অংশে আমরা কি পড়বো? এই সাহিত্য অংশের জন্য কতটুকু অংশ পড়বো? বা ব্যাকরণ থেকে, তার মানে আমরা জোরটা কোথায় দিব দেখেন। আপনি যদি ব্যাকরণের এই 14 থেকে 15টা টপিক, শুধু 14 থেকে 15টা টপিক খুব ভালো করে পড়তে পারেন, এবং আপনি এই সাহিত্য অংশের কিছু কিছু বিষয় বাছাইকৃত জিনিস, যেমন চর্যাপদ কম্পালসরি পড়তেই হবে আপনাকে। মধ্যযুগ থেকে হচ্ছে বিগত বছরের প্রশ্নের আলোকে, মানে কি, বিগত বছরের যে যে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নের আলোকে আমরা প্রিপারেশনটা সাজাবো। এবং আধুনিক যুগের ক্ষেত্রে শুধু বিগত বছরের প্রশ্ন, নতুন প্রশ্নগুলো হচ্ছে যেগুলো প্রতিদিন পরীক্ষা হচ্ছে, প্রতিনিয়ত পরীক্ষা হচ্ছে, সেগুলো থেকে প্লাস এই এই ওগুলা ওগুলা দেখবো, প্লাস পিএসসি কর্তৃক প্রদত্ত যে 11 জন কবি সাহিত্যিক আছে তাদেরকে দেখবো, এবং পত্র পত্রিকা, মানে এই যে কোন পত্রিকা কবে প্রকাশিত হয়েছে, কোন পত্রিকা কে আছে, সবগুলা আমরা এই জিনিসগুলো দেখবো। তার মানে এখানে যে কোশ্চেনটা আসলো, এই কোশ্চেন হচ্ছে এইটা। আচ্ছা, আমরা দেখি সহকারী পরিচালক দেখলাম, আমরা একটু অফিসার জেনারেলটা দেখি। সেম, ব্যাকরণ থেকে 17টা প্রশ্ন, সাহিত্য থেকে 17টা প্রশ্ন। আচ্ছা, আমি যদি প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখি, এখানেও ঠিক সেম, 17টা টপিক থেকে কারক বিভক্তি, প্রকৃতি প্রত্যয়, উপসর্গ, ধ্বনি, সন্ধি, শব্দ, নত বিধান, বাক্য প্রকরণ, বাংলা ভাষার ইতিহাস, ভাষার রীতি, এবং এরকম 17টা টপিক, প্লাস ওই সেম মধ্যযুগ, প্রাচীন যুগ এবং আধুনিক যুগের থেকে যেভাবে আমি এর আগে যে কথাটা বললাম, ঠিক এই জিনিসগুলোই বারবার পরীক্ষা আসতেছে। তাহলে আপনারা দেখেন, তাহলে আপনার কি ভিডিও কার কি ইলা আহমেদ, আপনার ভিডিও চালু কেন? ভিডিওটা বন্ধ করেন। রফিকুল ইসলাম ভাই, একটু ভিডিওগুলো অফ করে দেন আপনাদের, হ্যাঁ, দয়া করে। আচ্ছা, যাই হোক, তাহলে একটা জিনিস তো ক্লিয়ার, আমরা তো এত সিদ্ধান্ত উপনীত হতে পারলাম যে আমাদের আমাদের বাংলা প্রশ্নগুলো ঠিক ঘুরে ফিরে সেই 17-18 টপিক থেকে আসতেছে। তার মানে আমাদের প্রাথমিকভাবে আমরা যখন বাংলা ব্যাকরণ পড়া শুরু করবো বা সাহিত্য পড়া শুরু করবো, আমাদের সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদের সেগুলো শেষ করে ফেলতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম প্রায়োরিটি। এরপরে ধীরে ধীরে আমরা দেখবো যে না, আমি যেগুলো শেষ করে ফেলছি রিভিশন দিব, এরপরে বাদ বাকিগুলোতে যাবো। আচ্ছা, আমরা আমরা আজকের ক্লাসে চলে যাই। তার মধ্যে আজকে যে 17টা টপিক ছিল, তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে টপিকগুলোর মধ্যে, তার মধ্যে আজকে এখানে
মানে মোটামুটি খুবই ইম্পর্টেন্ট। এবং কাবিল মাহমুদ ভাইকে ধন্যবাদ যে উনি কোর্সটা এমন ভাবে সাজিয়েছেন যাতে একটা শিক্ষার্থী খুব সহজেই ইফোর্টলেসলি ইফোর্টলেসলি কথাটা কেন উল্লেখ করলাম, কারণ হচ্ছে পড়াশোনা কোনো চাপ দিয়ে করা যায় না, ডেলিবারেটলি ধীরে 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 একটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। খুব জোর প্রদান করে পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই, আপনি ধীরে ধীরে ধারাবাহিকভাবে আপনি আগাবেন। আশা করি আপনাদের একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। তাহলে আজকে যদি দেখি যে আমাদের এখানে বাংলা ভাষার, আমার মনে একটু জুম করতে হবে। ওকে, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার। জি স্যার। জি ওকে। আচ্ছা, এখানে এখানে বাংলা ভাষার উৎপত্তি সবার কাছে নিশ্চয়ই কাবিল মাহমুদ ভাইয়ের যে ব্যাং এমসিকিউ ডাইজেস্ট বইটা অনেক সুন্দর একটা গোছালো বই, বিশাল আকার। কিন্তু বিশাল আকার বলতে আমি বিশাল আকার বলতে চাই না। কেন? কারণ হচ্ছে এই বইটা গোছালো বই, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে বই একখানে আপনি সব জিনিস পেয়ে যাচ্ছেন। আচ্ছা, বাংলা ভাষার উৎপত্তিটা হয়েছে কোথা থেকে দেখেন, মূল কথা। আমি কিন্তু আপনাদেরকে যে লেকচার শিট যেটা থাকবে সেখানে মূল মূল কথাগুলো বলবো, আর বই তো বিস্তারিত আছে, আপনি চাইলে অনেক কিছু পড়তে পারবেন। বাট আমাদের যে জিনিসটা একান্তই জানা দরকার, যেটা পরীক্ষায় আসলে কোনোভাবে মিস করা যাবে না, এবং যে বিষয়টা নিয়ে আমাদের কনফিউশন তৈরি হয়, আমি সেই বিষয়টা আপনাদেরকে এখন দেখাচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখেন, আশা করি আপনাদের জানা আছে, পড়া আছে। বাট আমরা বাংলা ক্লাসে যদি এইসব বিষয়ে শর্টকাটে আলোচনা করি আমাদের আরো বেশি মনে থাকবে। দেখেন, হ্যালো। বাংলা ভাষার উৎপত্তি উৎস কোথায়, দেখেন উৎস, হ্যালো। উৎসটা কোথায়? উৎস হচ্ছে ইন্দো ইউরোপীয়, এবং বাংলা ভাষা সরাসরি এসেছে বঙ্গকামরূপী থেকে। মূল জিনিস, উৎস হচ্ছে ইন্দো ইউরোপীয়, সরাসরি এসেছে বঙ্গকামরূপী থেকে। এবং মাগধী প্রাকৃত বা অপ্রভ্রংশ কে বলে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। গরীয় প্রাকৃত বা আমি কিন্তু ফুল নেম গুলো লিখিনি, পুরো নেমটা লিখিনি, কারণ হচ্ছে আমার লিখতেও ইচ্ছা করে নাই। সেকেন্ড কথা হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বললে আপনারা বুঝতে পারবেন। এখানে কেউ আবার মনে করেন না যে এত যে মনীষীর নাম আমি লিখিনি, এটা কোনো বেয়াদবি না, এটা আমার নিজের সুবিধার জন্য আমি মনে করে নিয়েছি। আমি মনে করি যে পড়াশোনা করার ক্ষেত্রে টুকটাক শর্টকাট লেখালেখি করাই যায়। ওকে, এরকম অনেক লেখাই লিখবো, কোনো কিছু মনে করবেন না। আচ্ছা, তাহলে মাগধী প্রাকৃত বলছে বা অপ্রভ্রংশ বলছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আর বাংলা ভাষার উৎপত্তিটা গৌড়ীয় প্রাকৃত বা অপ্রভ্রংশ থেকে এসেছে বলছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই হচ্ছে উৎপত্তির মূল কথা, মূল কথা। আপনারা কে নাড়াচাড়া করতেছেন এই যে ইয়া দিয়ে, ওই পেন্সিল দিয়ে স্ক্রিনে দাগ টানতেছেন? এটা করা যাবে না তো, এটা মুছে কি দিয়ে? স্ক্রিনে দাগ মুছছে কিভাবে জানেন আপনারা? আচ্ছা, পাইছি পাইছি পাইছি। ওকে, ঠিক আছে। হুম, এরপরে দেখেন, আমরা একটা ব্রাহ্মী লিপি কথাটা শুনে, ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী লিপির উৎপত্তি কোথায়? উৎপত্তি হয়েছে পাল আমলে, এবং গঠন শুরু ব্রাহ্মী লিপির সেন আমলে। এবং বাংলা লিপির উদ্ভব হয়েছে কোথায়? বাংলা লিপি যে সংস্কার, আমাদের যে বাংলা লিপিটা আছে, এই বাংলা লিপিটা সংস্কার করেছে কে? আমাদের বাংলা লিপি সংস্কার করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমি বলতেছি যে মূল মূল কথাগুলো আমি বলতেছি, যেগুলো আপনাদের একান্ত প্রয়োজন জানা দরকার, এবং কোনটা বিষয় পড়া দরকার বেশি করে, কোন বিষয়গুলো আপনার বেশি করে জোর দেবেন, সেগুলো আমার বাংলা এখানে ম্যাথমেটিক্স এর কোনো বিষয় না, ইংরেজির কোনো বিষয় না। আমি জাস্ট বাংলা আপনাদেরকে স্বল্প সময়ের মধ্যে দেখাই দিব যে আপনারা এই বিষয়গুলোতে জোর প্রদান করবেন বা এই বিষয়গুলো পড়বেন। ঠিক আছে, এরপরে দেখেন, ধ্বনি, বাক্য, বর্ণ এবং বিভিন্ন আমলে বিকাশ, মানে কি ওই যে বাবা ধ্বনি কোন পাল আমলে কোন ধ্বনিগুলো উঠছে, বা পাল আমলে কি কিসে বর্ণের বিকাশ ঘটেছে, সেনের কোথায় বিকাশ ঘটেছে, পাঠানের সময় কাদের কোন বিকাশ ঘটেছে, এই বিষয়গুলো একটু দেখে রাখবেন। এরপর হচ্ছে দেখেন, বিখ্যাত ব্যক্তিবর্গের যে অবদান এবং মতামত, কার কার অবদান গুলো ছিল বাংলা ব্রাহ্মী লিপি বা বাংলা ভাষায় কার কার অবদান ছিল? পঞ্চানন কর্মকার, চার্লস উইলকিন্স, তারপর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই কয়জন সম্বন্ধনীয় বাংলা ভাষা যারা বলেছেন, বিভিন্ন কথাবার্তা বলেছেন, বিভিন্ন উন্নতি সাধন করেছেন, এবং বিভিন্ন প্রকার অবদান রেখেছেন, তাদের অবদানটা মনে রাখতে হবে এবং তাদের অবদান জানতে হবে। কারণ প্রায় পরীক্ষায় দেখা যাচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রায় পরীক্ষায় দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, প্রায় পরীক্ষায় দেখা যাচ্ছে
যে রাজা রামমোহন রায় থেকে প্রশ্ন হচ্ছেই, বাট আমরা আমাদের ওই না জানার কারণে, এদেরকে ভালো ক্লিয়ার ধারণা না থাকার কারণে আমরা এই বিষয়গুলো খুব সহজে অ্যান্সার করতে পারতেছি না। পরীক্ষার মধ্যে কি হচ্ছে, পরীক্ষার মধ্যে আমাদের কনফিউশন হয়ে যাচ্ছে যে আমি এটা দাগাবো না ওটা দাগাবো। যেমন গৌড়ীয় ব্যাকরণ কে লিখেছে, ঠিক আছে, আমি জানি রাজা রামমোহন রায়, তাহলে আর একটা কে লিখেছে, যেমন ওখানে একটা, হ্যাঁ, এই যে বিভিন্ন জিনিসগুলো যেটা আমরা জানবো সেটা স্পষ্ট করে জানবো। এরপরে দেখেন, এরপর রীতি, বাংলা ভাষার রীতিগুলো কি, যেমন কি পূর্ণরূপ মেনে চলে কোন রীতি বলেন তো, পূর্ণরূপ মেনে চলে কোন রীতি, সাধুরীতি। সাধু রীতি। সাধু চলিত ভাষা, সাধু সাধু ভাষা একটা পরিভাষা, এটা প্রথম ব্যবহার করেছেন রাজা রামমোহন রায়। রীতিটা হচ্ছে পূর্ণরূপ মেনে চলে, যেমন এটা আমরা জানি তাহাকে তাকে, হ্যাঁ, এই জিনিসগুলো আমার আসলে বেশি বলার কোনো প্রয়োজন নাই বা পড়ানোরও কিছু নাই, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। একটা জিনিস জানতেই হবে, সেটা হচ্ছে গুরুচণ্ডালী দোষ। গুরুচণ্ডালী দোষটা কি, সাধু এবং চলিত রীতির মিশ্রণটাকে গুরুচণ্ডালী দোষ বলা হয়। সাধু চলিত রীতি কি, বইয়ে সুন্দর করে দেয়া আছে, দেখেন। এরপর হচ্ছে রূপভেদের পার্থক্য কি, কোনটা পূর্ণরূপ কোনটা সংক্ষিপ্ত রূপ, এবং এই যে আমাদের সংক্ষিপ্ত রূপ বা পূর্ণরূপ, এই রূপকার গুলা কারা কারা দেখাও। দেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিসের রূপকার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিসের রূপকার, সাধু ভাষার। আর প্রমোদ চৌধুরী কিসের, চলিত, এটা আমরা সবাই জানি। এরপরে এরপরে আমরা যদি আসি যে ব্যাকরণ বিষয়ক যে গ্রন্থগুলো আছে, প্রথম কে, প্রথম কে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ব্যাকরণ বিষয়ক গ্রন্থটা। যেমন এখানে একটা কথা আছে যে রাজা রামমোহন রায়, এই রাজা রামমোহন রায় বা আমাদের বাংলা সাহিত্যের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং সাহিত্য বলতে কি, আমাদের বাংলা যে ব্যঞ্জক প্রিপারেশন নিচ্ছি, সেই ব্যঞ্জক প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে পরীক্ষায় রাজা রামমোহন রায় প্রায় পরীক্ষায় আসে। আমরা জানি না কেন আসে, বাট রাজা রামমোহন রায় আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন দেখেন, প্রথম ব্যাকরণ বিষয়ক গ্রন্থ কে রচনা করেছে, মানুয়েল দা আশ্রম্পস শাহ, এটা হচ্ছে পর্তুগিজ। নাথানিয়েল ব্রাসিহালেট ইংরেজি ভাষায় লিখেছেন, এবং রাজা রামমোহন রায় হচ্ছে একমাত্র বাঙালি যে ইংরেজি ভাষায় লিখেছেন এবং বাংলা ভাষায়ও বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেছেন। কারো কোনো কনফিউশন আছে, দেখেন তো, এক লাইনই, না স্যার। এক লাইনে না না স্যার। কনফিউশন থাকার কোনো কথা নেই, কোনো কনফিউশন থাকার কোনো কথা নেই। এটা এমন কোনো জিনিস না যে ম্যাথমেটিক্যাল টার্ম আমি একটু ঘুরাই করছি আপনারা বুঝতে পারতেছেন না। ওকে, যাই হোক, তাই এরপরে দেখেন অন্য অন্যগুলো কি, আমি খুবই ইম্পর্টেন্ট, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট গুলোকে আমি এখানে নিয়ে আসার চেষ্টা করছি। সেটা হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ওডিপিএল, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ইংরেজিতে রচনা করেছেন বাংলা ব্যাকরণ। ডক্টর সুকুমার সেন বাংলা ভাষার ব্যাকরণ, ডক্টর শহীদুল্লাহ বাংলা ভাষার বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যাকরণ কৌমুদী, এনামুল হক ব্যাকরণ মঞ্জুরি, মোহাম্মদ আব্দুল হচ্ছে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। এই হচ্ছে অবস্থা। আমরা যে জিনিসগুলো বোঝা দরকার ওগুলো আমাদের নিচে আছে, আমরা যেটা অনেক সময় দেখা যাচ্ছে আমরা শর্ট টেকনিক অবলম্বন করার চেষ্টা করি, এরকম কিছু জিনিস আছে আজকে আমরা দেখবো। আচ্ছা, অভিধান কি, অভিধান হচ্ছে বঙ্গভাষা বিধান। প্রথম কে লিখেছেন, রামচন্দ্র বিদ্যাবাগীশ, চলন্তিকা রাজশেখর বসু, যথাশব্দ হাবিবুর রহমান, সংসদ সমর্থ শব্দকোষ অশোক মুখোপাধ্যায়, শব্দমন্দির ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাংলাদেশের আঞ্চলিক ভাষা অভিধান ডক্টর সত্যি। এটা খুব ইম্পর্টেন্ট, এর প্রায় পরীক্ষাতে আমি দেখি মানে এগুলো আসতে পারে, মোটামুটি সবগুলোই ইম্পর্টেন্ট, বাট আপনারা একটু ভালো করে এগুলো দেখে নেবেন। আরেকটা জিনিস এখানে মনে কথা দেখা দরকার আছে, সেটা হচ্ছে যে এইখানে বলা আছে বঙ্গভাষা বিধান কবে রচনা করা হয়েছে, চলন্তিকা কবে রচনা করা হয়েছে, যথাশব্দ কবে রচনা করা হয়েছে। আপনি কখনোই কখনোই আপনার সাল মনে রাখার প্রয়োজন নেই। আমি মনে করি বাংলা ব্যাকরণ পড়ার ক্ষেত্রেই কোনো সাল মনে রাখার প্রয়োজন নেই। আপনারা কি মনে করেন বলেন তো, রেসপন্স করেন, শুনতে পাচ্ছি না। আপনারা কি মনে করেন সাল খুব একটা মনে রাখার প্রয়োজন আছে? বাংলা ব্যাকরণের ক্ষেত্রে প্রয়োজন নেই স্যার। সাহিত্যেও খুব অ্যাকচুয়ালি একটা প্রয়োজন নেই ভাই। অনেকগুলো সাল আছে সেগুলো অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ, সালগুলো মনে রাখা তো অনেক দরকার। কিছু কিছু সাল আছে যেগুলো মনে রাখা দরকার, এবং যে সালগুলো মনে রাখা দরকার ওগুলো আপনি বিগত সালের প্রশ্নেই পেয়ে যাবেন। স্যার একটা কোশ্চেন, জি অবশ্যই। আপনি যেগুলো স্ক্রিনে শেয়ার করছেন আমরা দেখতে পাচ্ছি, এগুলো কি বইয়ের ভিতরে তবুও আছে স্যার? এগুলো আমরা যে না, বইটা কিনছি এগুলো হুবহু নেই, এগুলো আমি বিভিন্ন বই থেকে কালেক্ট করছি, এবং কাবিল মাহমুদ ভাইয়ের বইটাতে আরো সহজ করে ব্যাখ্যা করা আছে। ভাইয়ের বইতে সবই আছে,
বাট আমি বিভিন্ন বইয়ের বিভিন্ন অংশ অংশ থেকে কালেক্ট করছি, এবং আরো অন্যান্য প্রয়োজনীয় অন্যান্য বই যেখান থেকে আছে, এটা একটা কম্প্যাক্ট পাচ্ছেন আর কি। দেখা যায় সাহিত্য জিজ্ঞাসা কোথাও হেল্প আছে, কোথাও ভাষা শিক্ষার হেল্প আছে, হ্যাঁ, কোথাও অন্য অন্য রাইটারের বই। বাট কাবিল মাহমুদ ভাইয়ের বইয়ে সবগুলোই গোছানো আছে। আমি ভাইয়ের বই থেকে দেখছি, ভাইয়ের বই থেকে দেখে দেখে দেখছি যে এখান থেকে এটা, এখান থেকে এটা নিয়ে আমি আমার মতো করে সাজাইছি, যাতে আমার লেকচারটা এভাবে দেওয়া যায় বা কথাটা এভাবে বলা যায়। আমি আচ্ছা, আমার কথা কি আপনাদের কাছে খুব অগোছালো মনে হচ্ছে? না না ভাইয়া, ক্লিয়ার। না না আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে, এখন একটা জিনিস হচ্ছে কি, আপনাদেরকে তো আমি আর বই রিডিং করাইতে পারি না, পারি বলেন? আর একটা জিনিস, সেটা হচ্ছে বই আমি রিডিং। একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ বলেন। আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হলো যে উনি যে বিষয়টা জানতে চাচ্ছে, উনি জানতে চাচ্ছে যে এই তথ্যগুলো আমাদের বইতে আছে কিনা। আমাদের বইতে এই তথ্যগুলো সবগুলোই আছে। কিছু কিছু জি। তথ্য আপনার উনি আসলে লিঙ্কেজ করার জন্য অন্য বই থেকে সংগ্রহ করছেন। না না না, আমি লিঙ্কেজ করা তো অন্য বই থেকে না, আপনার বেসিক বাংলা বইটা আছে না, ওখান থেকে হ্যাঁ, নেওয়া আছে কিছু জিনিস। আচ্ছা ঠিক আছে, আমি বলি যে কিছু কিছু ক্ষেত্রে উনি তো এটাকে অনেক মানে দেখা গেছে আমার ডাইজেস্ট বইটাই আপনাকে পড়াচ্ছে না, একদম সামনে যে ডাইজেস্ট বইয়ের যে লেকচারটা ওইটাই শুধু আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে না, আপনাকে কিছু কিছু দেখা গেছে যে গল্প আকারে এবং কি আপনার যাতে বোধগম্য হয় এইভাবে করে উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ, আহ, যার কারণে দেখা গেছে হুবহু বইতে অনেক সময় পাবেন না। ঠিক আছে, উনি হয়তো না, লাইন টোটালি লাইন ব্যাপারটা মেনটেন হচ্ছে কি, করতেছেন। আমি মনে করি যে আমি যেহেতু প্রিপারেশন নিয়ে আসছি একটা লং টাইম বাংলা, তো আমি মনে করি যে কিভাবে আরো কিছু টেকনিক অবলম্বন করা যায়। বই তো সবসময় মানুষ পড়ে, বাট এর পাশাপাশি আমাদের নিজস্ব ব্যক্তিগত কিছু বিষয় থাকে, এগুলো যদি আমি একটু মনে করি যে না, এটা এখানে এই টেকনিকটা অবলম্বন করলে আপনি খুব সহজে মনে রাখতে পারবেন। বইয়ের পাশাপাশি ক্লাস আপনারা এই জন্যই করতেছেন যাতে আপনারা বইটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারেন, কারণ বই কিনে তো আপনারা বাসায় রাখতেই পারেন। বই তো হাজার হাজার বই কেনা যায়, আপনি মন মন 1 মন 2 মন 3 মন বই কিনতে পারবেন। বাট আপনার পড়াশোনাটা যে কোনো একটা বই থেকে এবং একটু টেকনিক্যালি করতে হবে। আমরা সবাই বলি যে যদি আপনি কোনো এক্সপার্টকে জিজ্ঞাসা করেন যে ব্যাংকের চাকরি পাইছে, ভাই কেমনে পড়াশোনা করবেন, ওই এক কথা বলবে কেন, একটা লাইন, ভাই ব্যাংকের চাকরি পাইতে গেলে তো টেকনিক্যালি পড়ালেখা করতে হবে। আচ্ছা বলেন তো, বলে কিনা এটা আমাকে বলেন? জি স্যার। আপনারা জি শুনে জি আছেন, স্যার। হ্যাঁ সবাই বলেন জি ইয়েস স্যার। আর নো। জি স্যার। ইয়েস ইয়েস। সবাই বলে টেকনিক, সবাই বলে টেকনিক। এখন আমি যখন টেকনিকটা জিজ্ঞাসা করি, তখন বলে ভাই এটা তো অনেক ব্যাপার, মানে তখন আর কিছু বলেন। আচ্ছা, কিন্তু আমাদের ইনস্ট্রাক্টর একটা ইনস্ট্রাকশন দিয়েছেন, সেটা হলো যে দেখলাম কয়েকজন ফেসবুকে রেসপন্স করছেন আমাকে যে 7 মিনিট বা 6 মিনিটে সম্ভব কিনা। হ্যাঁ, আপনার দেখা গেল যে বাংলা প্রথমে আছে, 7 মিনিটে আপনার সম্ভব যদি না হয়, অনেক সময় দেখা গেছে এরকম বাংলা প্রশ্ন আসে অনেক কঠিন আসে। হ্যাঁ, কঠিন আসে দেখে অনেকে ঘাবড়ে যায়, অনেক কঠিন আসে ঘাবড়ে যায়। এখন কঠিনের মধ্যেও কিন্তু সহজ প্রশ্নগুলো আছে। তো আপনি মনে করেন যে 25টা প্রশ্ন থেকে 15টা পারলেন, হ্যাঁ, আর বাকি 10টা পারলেন না, কিন্তু আপনি বসে বসে যদি এখানে, এটা তো ম্যাথ না ভাই, ম্যাথ হলে বসে বসে হয়তো গবেষণা করলে আপনি পারতে পারেন, সময় দিয়ে হয়তো একটা সময় সলভ হতে পারে, কিন্তু বাংলা আপনি পারেন না, স্কিপ করেন, 7 মিনিটেই রাইট আপনি রাইট স্কিপ করেন, রাইট। স্কিপ করে আপনি ইংলিশে চলে যান, আপনি পরবর্তী চলে যান। তারপরও যদি আপনার শেষে মানে সবগুলো ধরার পর যদি আপনার যদি সময় থাকে, আপনি আবার ফিরে আসেন না বাংলায়, একটু চিন্তা করেন, তাহলে ভাই একটা রিভাইজ জিনিস কি করেন। জানেন, হ্যাঁ, আমাদের ব্যাংকে পরীক্ষায় আমাদেরকে মানে টিকতে সাহায্য করে কিন্তু ম্যাথমেটিক্স। আর আপনি, আর আপনাকে বের হইতে, আপনাকে ব্যাংক পরীক্ষা থেকে আউট করে দেয় বাংলা ইংরেজির মতো জিনিস। আপনি যেটা জানেন সেটা যদি আপনি দাগাইতে না পারেন, আপনি টিকবেন না। আর আপনি ম্যাথ যদি এইসব রাইট করার পরে আপনি ম্যাথ যদি একটু বেশি করেন, আপনি পরীক্ষা টিকবেন। ভাই আমি ব্যাপারটা যেটা হচ্ছে বলতে এরকম। চাচ্ছিলাম, অনেকে আছে এই যে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত বলে কি 100টা প্রশ্ন তো আমি পড়েই আসতে পারলাম না। তো আপনি যদি 100টা প্রশ্ন পড়েই না আসতে পারেন, তাহলে আপনার কমন গুলো কিভাবে দিবেন ভাই? আপনার 100টা প্রশ্ন পড়তেই হবে। স্কিপ করে গিয়ে হলো একটা প্রশ্ন দেখলেন যে এটা আসলে আপনার জানাই নাই, হ্যাঁ, সাধারণ জ্ঞান হোক, বাংলা হোক, কম্পিউটার কিংবা ইংলিশ, এই জিনিসটা সম্পর্কে আপনার ধারণাই নাই, তাহলে আপনি কি এটাকে স্কিপ করেন, স্কিপ করে আপনি কি করেন, সম্পূর্ণ 100টা প্রশ্ন আপনাকে পড়তেই হবে। দেখা গেছে যে আপনি 10টা প্রশ্ন পড়তেই পারেন না, ওই 10টা প্রশ্নের মধ্যে দেখা গেছে আপনার 8টাই পারা পারা ছিল বা 5টাই পারা ছিল। তো এই বিষয়গুলো এরকম হয়ে যায়। হ্যাঁ, তো আহ ভাই আপনি কন্টিনিউ করেন, আমি টেকনিক দিয়েই কন্টিনিউ করেন। আসলে পড়াশোনার চেয়ে টেকনিকটাই গুরুত্বপূর্ণ। আমি আশা করি যে আপনাদের বাংলা ইংলিশ সব ক্ষেত্রেই
আমাদের ইনস্ট্রাক্টর টেকনিক শিখাবেন এবং আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। ওকে, আচ্ছা, এই দেখেন একটা টেকনিক দেখেন ভাই, টেকনিকের কথা বলে একটা টেকনিক দেখেন। আপনি সাল মনে রাখার প্রয়োজন নেই, আপনাদের মাথা থেকে অনেক চাপ কমে গেছে না? বলেন তো, চাপ কমে গেছে না? জি স্যার। আমি যখনই বলছি সাল মনে রাখার দরকার নেই, আপনি দেখেন আপনি কিন্তু একটু রিল্যাক্স হচ্ছেন যে সাল যদি মনে রাখার প্রয়োজন হতো, এত জোর দিয়ে সাল তো পড়ার প্রয়োজন নেই, আসলে মনে রাখার প্রয়োজন নেই। বাংলা পরীক্ষায় সর্বোচ্চ একটা দুইটা সাল আসে, সর্বোচ্চ একটা দুইটা সাল আসে, তাও বিগত সালের কোশ্চেনে কোনো একটা সাল আসছে সেটা। আর যদি নতুন কোনো সালের সাথে করে কেউ পারবে না, এত কিছু নিয়ে তো মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। আচ্ছা, যাই হোক, একটা যে দেখেন বাংলা ভাষার অনেকগুলো স্টার এখানে দেওয়া। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি দেখা যাচ্ছে। ও, থ্যাংক ইউ। দেখেন এখানে অনেকগুলো স্টার দেওয়া আছে। কি স্টার? বাংলা ভাষার আলোচ্য বিষয়। আমার মনে হয় যারা এক্সামিনাররা কোশ্চেন করতে যায় তারা মনে হয় এই বিষয়টাকে স্কিপ করে যাইতেই পারে না প্রায় পরীক্ষাতেই। এই পরীক্ষায় না আসলে সামনে পরীক্ষা আসবে, এই পরীক্ষা না দিলে আরেকটা পরীক্ষায় দিবে। তার মানে এটা খুব খুব গুরুত্ব সহকারে দেখবেন। কিন্তু ঘটনা তো অন্য জায়গায়। ঘটনাটা হচ্ছে কি জানেন, বাংলা ভাষার আলোচ্য বিষয়ের জিনিসটা আমাদের মনে থাকতে চায় না, কোনটা কোথায় আলোচ্য বিষয় হয়েছে। আচ্ছা, আমি আপনাদেরকে নিজের একটা টেকনিক দেখাই দিই, দেখেন তো। আপনার ধ্বনিতত্ত্ব আলোচ্য বিষয় কি কি? আমরা তো অনেকগুলাই জানি, বই আছে, বই বই তো আমরা জানি। এখন দেখেন তো, এখানে হলুদ কিছু কালার দেওয়া আছে, নি। আবার ধ্বনিতে বর্ণ আছে, বর্ণে ন আছে, সন্ধিতে ন আছে, নতশতে ন আছে, নতশতে কি আছে, ন আছে না? তাহলে ধ্বনিতেও ন আছে, আর এই ধ্বনি বর্ণ সন্ধি নতশত বিধানেও ন আছে। তার মানে আপনাকে যদি এখন আমি বলি নতশত বিধান কিসের, আপনি কি বলবেন? ধ্বনিতত্ত্ব। বর্ণ কিসের? ও আচ্ছা, এখানে ন আছে কি, ধ্বনিতত্ত্ব। আমি এরকম করে মনে রাখতাম। এখন দেখেন তো, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো আপনার কাছে একটু একটু সহজ হয়ে গেছে না? হচ্ছে স্যার। হুম, হবে। আরো আরো ক্লাস করলে আরো সহজ হবে। সামনে আসি, সেটা দেখেন বাক্যতত্ত্ব বা পদক্রম। দেখেন বাক্যতত্ত্ব বা পদক্রমে বাক্য শব্দটা সব জায়গাতে থাকবে, শব্দটা থাকবেই। এবং যতি চিহ্ন, দেখেন বাক্যের শেষে আমরা অথবা কোনো একটা বাক্যে আমরা যতি চিহ্নের মাধ্যমে সেই বাক্যটার ভাব প্রকাশ করি। এটা কি ধরনের বাক্য? এটা প্রশ্নবোধক বাক্য, এটা অর্থসূচক, এটা এটা মানে এটা হচ্ছে বিষয়সূচক বাক্য, বা এখানে কি কমা হবে না কি হবে, এই বিষয়গুলো যেহেতু বাক্যের সাথে সম্পর্কিত বা পদের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে কি যতি চিহ্ন। পদ তো আমরা জানি, পদক্রম যেহেতু বলাই আছে, বাক্যতত্ত্ব অপর নাম পদক্রম এবং কারক। উপরে দুটো জিনিস মনে রাখেন। আরেকটা জিনিস দেখেন, অর্থ, যে বিষয়গুলো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। যেমন অর্থতত্ত্ব, অর্থ বলাই আছে, অর্থ বাক্যের অর্থ, তারপর হচ্ছে বিপরীত অর্থ, প্রতি অর্থ, বাগধারা। বাগধারা কিন্তু দেখেন, বাগধারা কোনো একটা বিষয়ের নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। বাগধারা অকল কুষ্মাণ্ড মানে কি, নির্দিষ্ট তার একটা অর্থ আছে না? হুম, ঢাকের বায়া তার একটা নির্দিষ্ট অর্থ আছে না? তাহলে যদি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে সেটা অর্থতত্ত্ব। আচ্ছা, এই তিনটা যখন আপনি দেখলেন, তিনটা লাইন মাত্র, সিম্পল তিনটা লাইন, এই তিনটা লাইন আপনারা একটু পড়েন। ধ্বনি বর্ণ সন্ধি নতবিধান, এই ধ্বনিতত্ত্বের যেহেতু ওখানে ন আছে, বাক্য সাথে এটা জ্যোতি চিহ্ন, পদ কারো বাক্যের সাথে সম্পর্কিত যেহেতু, আর অর্থ তো দেখাই পাচ্ছেন। আর বাকি যেগুলো আছে, আরেকটা বাকি থাকে কি বলতো, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। শব্দতত্ত্ব। বাদ বাকি যা আছে ভাই, ওগুলো শব্দতত্ত্ব দিয়ে দেন না, এত দরকার নেই, কষ্ট করে শব্দতত্ত্ব পড়ার দরকার কি? আমি কি বুঝাইতে পারছি যে আপনাদের পড়াশোনাটা আপনাদের কিভাবে করতে হবে? এটাও তো জি ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ। হুম, বোঝা যাচ্ছে? দেখেন আপনি যখন শব্দতত্ত্ব পড়তে যাচ্ছেন, অনেকগুলো শব্দতত্ত্ব জ্ঞান মুখস্থ করতেছেন, ছোটবেলার মতো করে চিল্লাই চিল্লাই মুখস্থ করতেছেন, বাট কোনো লাভ নাই, মাথায় কিছু নেই। বাট আপনি এই তিনটা লাইন পড়েন, বাদ বাকি অর্থতত্ত্ব শব্দতত্ত্ব হয়ে গেল, ঝামেলা শেষ। আচ্ছা, যাই হোক, এখন আমাদের এখানে দেখেন কয়েকটা জিনিস, সেটা হচ্ছে ধ্বনি, বর্ণ। আচ্ছা, আপনাদের খারাপ লাগতেছে? রেসপন্স করেন, ঘুমাই যায় না আবার। ওই যে যখন, শুনতে পাচ্ছেন কেউ? জি স্যার, স্যার বাক্যতত্ত্বটা আরেকবার বলা যাবে? বাক্যতত্ত্ব, আচ্ছা, বাক্যতত্ত্ব। বাক্যের তত্ত্বে কি আছে? বাক্যতত্ত্ব, এখানে বাক্য শব্দটা আছে না? আপনি নির্দিষ্ট দেখেন, বাক্যতে কি আছে?
বাক্যতত্ত্ব শব্দটা কি আছে বলেন? বাক্য বাক্য। শব্দটা আছে না? আছে। হ্যাঁ, হ্যাঁ, বাক্য শব্দটা আছে। তার মানে আপনি এই বাক্য যদি কখনো থাকে যে এটা কোন মানে তত্ত্বে আলোচ্য বিষয়, তার মানে ওখানে যদি ওই শব্দে যদি বাক্য থাকে সেটা বাক্য তত্ত্বে আলোচ্য বিষয় যাবে। বাক্য নিশ্চয়। থাকে, ঠিক আছে, জটিল বাক্য, জ্যোতি চিহ্ন আর কারকটা আকাঙ্ক্ষা, কিভাবে শক্তি, মনে রাখবো? তীব্রতা। বলেন। হ্যাঁ, জ্যোতি চিহ্ন আর কারকটা, এটার সাথে বাক্যতত্ত্ব বা পদক্রমের কোনো মানে সম্পর্ক আছে। রিলেশন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি আচ্ছা, দেখাইতেন কারক তাহলে কাকে ভালো বলে হতো। বলেন তো? স্যার কারক তো অনেক জায়গায় রূপতত্ত্ব দেওয়া। রূপতত্ত্ব দেয়া আছে? জি স্যার, না, অনেক আমি জায়গায় দেখেছি তো। রূপতত্ত্ব দিয়েছে। জি অনেক স্যার, জায়গায় এটা তো পাচ্ছি। কনফিউশনে ব্যাকরণ তো প্রতিনিয়ত পরিবর্তনশীল। আচ্ছা, আমি দেখে নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে বাকিটা জানাবো। হ্যাঁ, আপনারা এটা একটু আচ্ছা, আমাকে আমি হাইলাইট একটু করে দেন। একটু বলি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি একটু বলি, সেটা হলো যে বাংলা যে পুরাতন বইটা, ওই বইটাই আপনারা ফলো করবেন, হ্যাঁ। বাংলা নতুন বইতে কিছু পরিবর্তন আনছে, হ্যাঁ। আর যদিও প্রশ্নগুলো আসলে দেখবেন যে পুরাতন বই থেকেই করা হয়। তো হ্যাঁ, এক্ষেত্রে রাইট রাইট, কনফিউশনটা আসলে আমি যেটা এই বলি, জায়গাতে। অনেক ক্ষেত্রে হয় কি, প্রশ্নের উপর নির্ভর করে, মানে প্রশ্নকর্তার উপর নির্ভর করে, প্রশ্নের উপর না, সরি, প্রশ্নকর্তার উপর নির্ভর করে। অনেক ক্ষেত্রে দেখা গেছে সে মনে মনে ধরে নিছে যে আহ, পুরাতন বইটাই সঠিক, নতুন যে বইটা হয়েছে ওইটা ভালো না, এটা তার মতে হলে ওইটা ভালো না, আমার মতে কিন্তু না। আবার লাইভে দেখে আবার বললেন না যে স্যার বলছে যে বা ভাই বলছে যে বইটা, নতুন বইটা ভালো না। আসলে পুরাতন বইটা অনেকে ফলো করে, তো মানুষ আসলে নতুনকে আঁকড়ে ধরতে আহ, মানে সময় নেয় বলতে কি, এই যে 24 সাল চলতেছে না, আ- আমরা দেখবেন যে চাকরিতে গিয়ে আমরা করবো কি, 24 সালে লিখবো, 25 সাল আসার পরও মানে 1 মাস এরকম চলে, হ্যাঁ। তো এরকম পুরাতন বইটাকেই দেখা গেছে যারা প্রশ্ন মডারেশন করে, ওরা ওইটাকে ফলো করার চেষ্টা করে। তো আপনারাও একটু ওটাকে ফলো করার চেষ্টা করবেন। আর ভাগ্য যদি খারাপ হয়, সেক্ষেত্রে তো কিছু করার নাই, যদি উনি নতুন বই, যিনি এক্সামিনার বা যিনি প্রশ্নকর্তা, উনি যদি নতুন বই ফলো করে করে, সেক্ষেত্রে হয়তো কিছু ক্ষেত্রে এটা কনফিউশন এইটা আসলে অনেক সময় হয় কি লটারির উপর ডিপেন্ড করে। যেমন আমরা কিছু কিছু দুই একটা কোশ্চেন নিয়ে সবসময় কনফিউশন থাকি যে এটা যে আমি এটা দাগায় আসছি এটা হবে কিনা। অনেকে বলে যে এটা দাগাইছে এটা হবে, অনেকে বলে এটা দাগাইছে এটা হবে। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখানে নতুন বই পুরাতন বইয়ের মধ্যে আলাদা আলাদা পার্থক্য করা আছে, বিধায় এই কনফিউশনটা তৈরি হয়েছে। ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, জ্যোতি চিহ্ন যে কথাটা বললেন, জ্যোতি চিহ্নটা কি? জ্যোতি চিহ্ন নিয়ে আপনার কেন সমস্যা বলেন তো? জ্যোতি চিহ্নের নিজস্ব কোনো অর্থ আছে বলেন? জ্যোতি চিহ্ন তো একটা বাক্য ভাই, এটা তো সহজ। জ্যোতি চিহ্নের নিজস্ব কোনো অর্থ আছে? নাই, অর্থ হতে যাচ্ছে না। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, এটা তো প্রত্যেকটা আলাদা আলাদা শব্দ নিয়ে কাজ করে এবং এটা বাক্যে ব্যবহৃত হয় যেহেতু জ্যোতি চিহ্ন। এবং জ্যোতি চিহ্নের জ্যোতি চিহ্নের মাধ্যমেই বাক্য আমি এটা পদটা প্রকাশ করে। ওকে, আশা করি ক্লিয়ার। নেট হচ্ছে কেন? নেটে প্রবলেম হচ্ছে ভাই, বেঁধে যাচ্ছে। শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, হ্যাঁ পারছি। পাচ্ছি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। দেখেন কয়েকটা জিনিস এখানে, ধ্বনি, বর্ণ, ধ্বনি পরিবর্তন। দেখেন ধ্বনি পরিবর্তন সম্ভবত আজকে সিলেবাসে নাই, তারপর আমি ধ্বনি পরিবর্তন আজকে একটু দেখা দেওয়ার চেষ্টা করবো। খুব বেশি সময় হয়ে যাচ্ছে, আমরা দ্রুত শেষ করার চেষ্টা করবো। ওকে, দেখেন এখানে কিছু কিছু কথা আছে যে ধ্বনি, এখানে বলে যে শব্দ, বাক্য এবং ভাষা, বা ধ্বনি, শব্দ, বাক্য, এই শব্দগুলো অনেক সময় পরীক্ষা আসে। এখানে হচ্ছে মূল, উপাদান, ভিত্তি, একক, নির্দেশক, এরকম করে আসে। যেমন ধ্বনি, যেমন বাক্যের মূল একক কি, ঠিক আছে, বলা যায় বাক্যের মূল একক কি, ধ্বনির মূল একক কি, শব্দের মূল একক কি, শব্দের মূল উপাদান কি, বাক্যের মূল উপাদান কি, এইসব বিষয়ে আমরা খুব কনফিউশনে পড়ে যাই। দেখেন একটা জিনিস মনে রাখবেন, যেখানে শব্দ কথাটা থাকবে, মনে রাখেন, শব্দ কথাটা থাকবে, মনে করবেন সেটা ধ্বনি। বুঝতে পারেনি? যদি বলে শব্দের মূল উপাদান, না, ধ্বনির মূল উপাদান কি, ধ্বনির মূল উপাদান কি হবে? ধ্বনির মূল উপকরণ, ধ্বনির ক্ষুদ্রতম একক শব্দ। শব্দের দেখেন, ধ্বনির ক্ষুদ্রতম একক শব্দ, ধ্বনির মূল উপকরণ শব্দ, ধ্বনির মূল উপাদান শব্দ। তার মানে শব্দ থাকলে কি হচ্ছে? ধ্বনি। শব্দ থাকলে কি হচ্ছে?
ধ্বনি হচ্ছে। ধ্বনি হচ্ছে। এবং যখন যখন বাক্য থাকবে তখন শব্দ হয়ে যাবে। কিভাবে দেখেন, দেখেন বাক্যের মৌলিক উপাদান কোনটি বলেন তো? শব্দ। 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 আচ্ছা, আমি এর আগে উল্টা বলছিলাম, এখানে শব্দের মূল উপাদান জি জি ভাই, ধ্বনি। আপনি উল্টা হ্যাঁ, বলছিলেন। উল্টা হয়েছিল। শব্দের মূল উপাদান ধ্বনি, শব্দের মূল উপকরণ ধ্বনি, শব্দের প্রথম একক হচ্ছে ধ্বনি। বাক্য থাকলে হচ্ছে শব্দ। কি দেখেন, বাক্যের মৌলিক উপাদান শব্দ, বাক্যের মূল উপাদান শব্দ, মূল উপকরণ শব্দ, ক্ষুদ্রতম একক শব্দ। তার মানে শব্দ, ধ্বনি, শব্দের সাথে ধ্বনির সম্পর্ক, বাক্যের সাথে শব্দের সম্পর্ক। আর ভাষার দেখেন, ভাষার মূল উপকরণ বাক্য, ভাষার বৃহত্তম একক বাক্য, এবং ভাষার ছাদ বলা হচ্ছে কি? বাক্যকে। তাহলে আমি যদি এখানে কয়েকটা জিনিস বলি, তাহলে আমি যদি একটা জিনিস বলি এখানে, যদি আমি লিখি যে এই কথাগুলো আমি কেটে দিই এখন। ধ্বনি সমান সমান কি হচ্ছে? শব্দ সমান সমান ধ্বনি, ধরে বাক্য সমান সমান শব্দ। শব্দ। বাক্য সমান শব্দ। ভাষা সমান বাক্য। এই জিনিসটা কি খুব কঠিন মনে রাখা? না এটা আমি কি বলতে পারবো? আচ্ছা, এখন আমি যদি সমান বলি, এখন বাক্য বলি সমান। ধ্বনির মূল উপাদান কি? ধ্বনির মূল উপাদান শব্দ। হ্যাঁ, না ভাই, শব্দের মূল শব্দের মূল উপাদান। উপাদান প্রধান ধ্বনি। হ্যাঁ, রাইট। শব্দের মূল উপাদান শব্দের মূল ধ্বনি। উপাদান কি হবে? শব্দের মূল ধ্বনি। উপাদান কি হবে? আর ধ্বনি। ধ্বনি ধ্বনি। তারপরে বাক্যের একক কি? শব্দ। 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 এরপরে ভাষার মূল উপাদান কি? বাক্য। বাক্য। এই তো হয়ে গেল। আপনার কি ক্লিয়ার? জি স্যার। জি ভাইয়া। তাহলে আমাদের তো এইসব জিনিস, এই যে আমাদের তো এত কষ্ট করে মনে রাখার দরকার নেই, এইভাবে মনে রাখতে হবে। ঠিক আছে? মানে আমি আপনাদেরকে জাস্ট একটা কি করতেছি, তাহলে বলা যায় শব্দ সমান ধ্বনি, বাক্য সমান শব্দ, ভাষা সমান শব্দ ভাষা সমান বাক্য। বাক্য। এই জিনিসগুলো আপনি একটু, আর এই দুটো লাইন একটু মনে রাখবেন কষ্ট করে। ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি, ভাষার ইট বা ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। হ্যাঁ, একটু শর্ট হয়ে আসতেছে না? দেখেন তো পড়াশোনাগুলা একটু সহজ হয়ে আসতেছে না? জি জি জি। বাংলা যদিও অনেক কঠিন বিষয়, আমার সাধ্য নেই খুব সহজ করার, আপনারা একটু সহজ করে নিন কষ্ট করে। কয়েকটা জিনিস দেখেন, আমরা এই জিনিসগুলো খুব পরীক্ষায় আসে। বাংলা ভাষার মৌলিক উপাদান, সরি, ওই যে বর্ণমালা কি কি, কয়টি মানে কোন স্বর আছে, কোনটি কি স্বর আছে নাই, সবগুলাই দেওয়া আছে। আমি তারপরে বলি মৌলিক ধ্বনি হচ্ছে 37টি, মৌলিক স্বর 60টি, মৌলিক ব্যঞ্জন 30টি। 30টি কি কি মৌলিক ব্যঞ্জন দেওয়া আছে, বাদ গেছে কি কি সেখানে দেওয়া আছে, একটু দেখে নিন। এই মূল কথা যেটা, সেটা হচ্ছে যৌগিক স্বর কি কি। যৌগিক স্বর হচ্ছে দুইটা, একটা ওই এবং ও। ওই এবং ও এর উচ্চারণটা কিরকম, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, একটু দেখে নেবেন, খুবই ইম্পর্টেন্ট। কার কয়টি? 10টি। স্বরবর্ণের কার কয়টি? 10টি। একটা কি বাদে? অবাদে। অবাদে বা কোনো সবারই কার রয়েছে। ফলা হচ্ছে 6টা, ব ফলা, ম ফলা, জ ফলা, র ফলা, ন ফলা, ল ফলা। এক্সাম্পল সহ এখানে দেওয়া আছে। এখানে একটা বলা আছে অনুবর্ণ। ফলা, রেপ বা কোনো বর্ণের সংক্ষিপ্ত করতে অনুবর্ণ বলা হয়। যেমন এই যে কর্তা, এই যে কর্তা, এই যে এগুলো হচ্ছে অনুবর্ণ। ঠিক আছে, যেগুলো হাইলাইট করা আছে। পরাশ্রী বর্ণ কয়টা আমরা জানি? পরাশ্রী বর্ণ কয়টা বলেন তো আপনারা? তিনটা। পরাশ্রী বর্ণ কয়টা? তিনটা। তিনটা। কি কি কি? অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। বিসর্গ, চন্দ্রবিন্দু। রাইট। আর স্পর্শধ্বনি কয়টা? স্পর্শধ্বনি 25টা। অ থেকে ম পর্যন্ত স্পর্শধ্বনি। দেখেন, আপনারা কখনোই এগুলো কখনোই ভুল করবেন না পরীক্ষায়। এগুলো আসা মানে কি, আচ্ছা ধরেন পরীক্ষায় আসছে স্পর্শধ্বনি কয়টা? 25টা। আপনি যদি এটা ভুল করেন, তাহলে আপনার মনোবলটা ভেঙে যাবে না? ইস, আমি একটা জানা জিনিস ভুল করলাম। মানে কি, একটা ভুল করা মানে হচ্ছে 1.25, মানে মাইনাস খাওয়া। 0.25 মাইনাস প্লাস এক নাম্বার আপনি হারাইলেন, তার মানে 1.25। অনেক সময় 1 নম্বরের জন্য আপনি মানে এই যে প্রি কোয়ালিফাই করতে পারেন, 1 নম্বরের জন্য না না করতে পারেন। ঠিক আছে, বাংলায় কনফিডেন্স নিয়ে যাইতে হবে। এখন দেখেন, আপনি বাংলা পরীক্ষা দিয়ে দেখেছেন, বাংলা পরীক্ষাতে যে দেখতেছেন, বাপ রে বাপ কি প্রশ্ন কঠিন। এখন স্যার তো বলছে বা কোচিং এ তো বলছে যে আপনারা 7-8 মিনিটে দাগায় দিয়ে আসবেন। বাংলায় তো টাচই করা যায় না। বাংলা দেখে তো, বাংলাতে একদম মেসমারাইজিং অবস্থা, বাংলাতে একদম সবাই দিছে। তখন আপনি কি করবেন বলেন? হয় না এরকম? এই যে কিছুদিন আগে বাংলা বিভাগের সহকারী পরিচালক একটা পরীক্ষায়, ও বাংলা ধরাই যায় না। ওয়ান যেমন পয়েন্ট আজকে কিন্তু বাংলা পরীক্ষা নেই। আমি একটু বলি 1.25, হ্যাঁ, কথাটা কিন্তু বলা হয়েছে, এটার ব্যাখ্যা আমাদের ইনস্ট্রাক্টর দেয় নাই। আমি একটু বলি
যে 1.25 কথাটা বলা হয়েছে এই কারণে যে মনে করেন আপনি একটা সহজ জিনিস, একদম সহজ জিনিস পারলেন না, মানে দেখাইতে পারলেন না, আপনি পারেন 100% পারেন, কিন্তু দেখাতে গিয়ে কর জায়গায় খ দেখাইছেন, হ্যাঁ, এতে করে আপনার কি হলো, 1 মার্ক চলে গেল। তারপর ওই যে ভুলটার কারণে 0.25 আপনার নেগেটিভ চলে গেল, তাহলে আপনার মার্ক চলে গেলে কত, 1.25। হ্যাঁ, 1.25। আমি একটু দ্রুত বলার কারণে এটা যারা পরীক্ষা দেয় তারা নিয়মিত তারা ধরতে পারছে। যাই হোক, জি জি জি, আমরা ধরতে পারি। একটা ওকে। একটা জি জি বলেন। একটু বলি আমি। জি আমি হ্যালো। শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি জি, শুনতে পাচ্ছি। ও স্পর্শ ব্যঞ্জন যেটা মানে ধ্বনি, এটা নতুন বই কিন্তু 20টা, আর পুরাতন বইতে কিন্তু 25টা দেওয়া। হ্যাঁ পুরাতনে 25টা দেওয়া আছে, আমরা 25টাই পড়বো। হ্যাঁ, নতুনটাতে কিন্তু 20টা দেওয়া আছে। আশা করি 20টা। সেটাই। হ্যাঁ। প্রশ্নের উপর ডিপেন্ড করবে, প্রশ্নের যদি 20টা থাকে 20টা দেখাবেন, 25টা থাকলে 25টা দেখাবেন, দুইটাই থাকলে 25টা দেখাবেন। ওকে। আচ্ছা, মাত্রার এখানে কথা বলা আছে। মাত্রা হচ্ছে এই যে এই খুব সহজ করে এখানে কিছু লিখছে। পূর্ণ মাত্রা কয়টা? ব্যঞ্জন 26টা, স্বর হচ্ছে কয়টা? 6টা। স্বর কয়টা একটু দেখে নেবেন, কোনটা কোনটা পূর্ণস্বর। এর পূর্ণ মাত্রা দেয়া আছে। অর্ধ ব্যঞ্জন মানে অর্ধমাত্রা দেওয়া আছে 7টা ব্যঞ্জন ধ্বনির, আর স্বরের একটা রি যেটা মাত্রাহীন 6টা, ব্যঞ্জন বর্ণের স্বরবর্ণের 4টা, কোনটা কোনটা 4টা এখানে দেয়া আছে। ওকে, এখানে মোট স্বরবর্ণ 11টা হয়ে গেল, বাকিটা। আচ্ছা, উচ্চারণের স্থানটা দেখেন, কণ্ঠ কোনটা? ক খ গ ঘ ঙ, তালব্য, চ ছ জ ঝ, স, তারপরে হচ্ছে মূর্ধন্য আছে, দন্ত আছে, ওষ্ঠ আছে। ঠিক আছে, নতুন বই অনেক উলটপালট করছে। এখন সমস্যা হচ্ছে যে নতুন বইয়ে যে অবস্থা, কারণ 2 দিন পর পর সরকার সরকার চেঞ্জ হচ্ছে, 2 দিন পর বই চেঞ্জ হচ্ছে, আবার কোনো সরকার যদি থাকেও সেই সরকারে আবার কি করতেছে, কারিকুলাম চেঞ্জ করে ফেলতেছে। মানে এমন একটা লেজে গোবরে অবস্থা। বিশেষ করে এই যে একটা অথর্ব শিক্ষামন্ত্রী লাস্ট যে সময়টাতে ছিল, মহিবুল হাসান চৌধুরী, এর মাথায় কি আছে আমি জানি না। ও মানুষে যা বুদ্ধি দেয় তাই তাই নিয়ে শুনে। যাই হোক, আমি হয়তো অত সমালোচনা করার যোগ্যতা অর্জন করি নাই, এই জন্য ওরা পালায় গেছে, আমি বাংলাদেশে আছি। আচ্ছা, দেখেন এখানে আমাদের কিছু ঘোষ, অঘোষ, মহাপ্রাণ, অল্পপ্রাণের কথা বলা আছে না? আপনি 1 এবং 3, 1 যোগ 3 অল্পপ্রাণ, 1 যোগ 2 অঘোষ, আর কিছু মনে রাখার দরকার আছে? তাহলে 2 এবং 4 হচ্ছে অল্প মহাপ্রাণ, এবং 3 4 5 হচ্ছে অঘোষ। এই জিনিসটা কে বোঝেননি বলেন তো? তা আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, আর একবার বলি। 1 আর 3 জিনিসটা কি বলেন তো? এই যে ক আর এই যে গ, প্রথম আর তৃতীয়। প্রথম এবং তৃতীয়। আপনারা অবশ্যই স্বরবর্ণটা সুন্দর করে জানবেন। বিজোড় বিজোড় দিয়ে মাথা রাখা যায় স্যার, বিজোড় সংখ্যা দিয়ে 1 3 5 7। 5 7 তো নাই ভাই। 5 পর্যন্ত আছে ভাই। হ্যাঁ 5 পর্যন্ত। আচ্ছা মানে শোনেন, 10 আর চিন্তা, আচ্ছা ঠিক আছে, ওকে। এই আমি যেটা লিখলাম, এই যে কয়টা শব্দ, এই যে দুই, এই একটা শব্দ, দুইটা শব্দই তো বলা আছে এখানে, 1 3 এবং 1 2। অল্প প্রাণ দুইটাই অ দিয়ে, 1 3 অল্প প্রাণ, 1 2 অঘোষ, 1 3 অল্প প্রাণ, 1 2 অঘোষ। 3 4 বার বলেন, বাদ বাকিটা চোখ বন্ধ করে দাগাবেন, হয়ে যাবে আশা করি। একটা ভালো টেকনিক, দুটোই অ দিয়ে 1 3 1 2, এটা একটা ভালো টেকনিক। বুঝতে পারছেন? বাংলায় টেকনিক অবলম্বন করা যায় কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে যায় না। এবং আমি আপনাদেরকে চেষ্টা করতেছি। আমার যোগ্যতা খুবই সামান্য, আমি বাংলা বিষয়ে কোনো বিশেষজ্ঞ না, আমি বাংলা নিয়ে অনেক কথা বলতে পারি না, বাট আমি এতটুকু জানি বাংলা কোন কোন বিষয়গুলো আপনি টাচ করলে, কিভাবে পড়াশোনা করলে আপনি খুব সহজে অন্তত পক্ষে ব্যাংক প্রিলিমিনারি পরীক্ষাটা আপনি বাংলাতে আপনার কোনো টেনশন করতে হবে না, এবং আপনি নিশ্চিত একটা কনফিডেন্ট নিয়ে যাবেন যে না আমি দাগায় দিয়ে আসবো, এবং আমি পরীক্ষাটা এই স্ট্র্যাটেজি অবলম্বন করলে আমি পরীক্ষাটা ভালো দিতে পারবো। আপনার শুধু বাংলাই তো আপনার পরীক্ষা না, আপনাকে আরো অনেক প্রশ্ন দাগাতে হবে। 100টা, ওই যে কাবিন মোহাম্মদ ভাই বলছে 100টা প্রশ্ন আপনাকে পড়ে আসতে হবে। আপনি 100টা প্রশ্ন যদি পড়তে যান, আপনাকে বাংলায় 7 8 মিনিট নষ্ট করতে হবে, এর বেশি আপনাকে দেওয়া যাবে না। এটা আপনি যে এক্সপার্টের কাছেই যান, এবং যারা আসলে অ্যাকচুয়ালি পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে এই যদি আপনার সাথে সে কথা বলতে আসে, সেই আমার কথাই বলবে আমি আশা করি। বুঝতে পারছেন? আর কিছু কিছু এক্সট্রা অর্ডিনারি পিপল আছে যারা ম্যাথ 30 সেকেন্ডে করে ফেলে, ম্যাথ পড়তে পড়তে শেষ করে ফেলে। ভাই আমি ওরকম ম্যাথে এক্সপার্ট ছিলাম না। আমি ম্যাথে 25 থেকে 26 মিনিট সময় নিতাম, এবং 20টার মধ্যে 18 19টা ম্যাথ করে আসতাম।
18-19টা ম্যাথই হইতো, একটা দুইটা ম্যাথ পেঁচাল লাগিয়ে যেত, গ্যাঞ্জাম লাগিয়ে যেত, হইতো না অথবা ভুল হয়ে যেত। কমপক্ষে 16টা ম্যাথ তো আমি করবোই। তাহলে ঠিক আপনি আছে। ম্যাথ এক্সপার্ট, হ্যাঁ? না, ম্যাথ এক্সপার্ট না আমি। এই জায়গাগুলোকে ছেড়ে দিয়ে এখানে সময়টা বাঁচায়ে, সময়টা সেভ করে আমি ওই দিকে যে কাজ করতাম, আমি এই এক্সপার্ট ছিলাম। যেমন ভোকাবুলারি, আমি আমি এমন কোনো আর্টিকেল নাই, পৃথিবীর যে কোনো প্রান্তের আর্টিকেল হোক না কেন, যেগুলো পত্রিকায় প্রকাশিত হয়, পত্রিকায় প্রকাশিত আর্টিকেল গুলো মানুষের জন্য সহজবোধ্য করে প্রকাশ করা হয়। আমি সব আর্টিকেল পড়েই মোটামুটি সবকিছু বুঝি, কারণ হচ্ছে আমার ভোকাবুলারি অনেক রিচ। এবং আমি ভোকাবুলারির জন্য একটা বই পড়ছি, একটা ওয়ান অ্যান্ড অনলি বই, ওয়ার্ড স্মার্ট, কিছু করেন, ব্যাস আমার সবকিছু হয়ে গেছে। একটা ট্যাবলেটই যথেষ্ট। বইটার আপনারা নাম একটু বলবেন না? ওয়ার্ড স্মার্ট, বইটার নাম হচ্ছে ওয়ার্ড স্মার্ট। কার লেখা? এটা এটা ইংরেজি বই ভাই। ও, আচ্ছা। এটার দুইটা পার্ট, পার্ট 1 পার্ট 2 মনে হয় আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর এক দুইটা বই, পার্ট, ওয়ার্ড স্মার্ট এক বইতেই 1 আর দেওয়া আছে। আর দূর আমি Word লিখতেই পারতেছি না। ওয়ার্ড স্মার্ট একটা পার্ট 1 আছে, পার্ট 2 একখানি, মানে এক জায়গাতেই। এই বইটা পড়লেই আর কিছু লাগে না, ইংলিশ ইংলিশ ভোকাবুলারি আর কিছু লাগে না, বুঝছেন? আচ্ছা, 336 ওয়ার্ড ওই বইটা কেমন ভাই? কোনটা? জি, শুনতে পাচ্ছি না ভাই, বলেন। 11টা বেজে গেছে, আরো অনেক বাকি আছে পড়া। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। এরপরে দেখেন, আপনারা যুক্ত বর্ণগুলো আপনারা জানেন, যুক্ত বর্ণগুলো আমাকে দেখা দিতে হবে না। শোনেন, আজকে 11টা বেজে গেছে, আজকে আপনারা আরো পড়বেন নাকি আমি নেক্সট ক্লাসে দিব, বলেন? প্রথম দিন মাথা জ্যাম হয়ে যাবে। সমস্যা নাই। জি জি জি, হ্যাঁ, আপনার উপরে ডিপেন্ড করতে হবে, আপনি যা করবেন সেটাই তাহলে ভালো। চালিয়ে যেতে পারেন স্যার, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রথম আমি দিন বেশি তো সময় স্যার নেব না, আর একটু 10 মিনিট সমস্যা হতে পারে, আসলে আসলে কি শেষ করতে হবে তো। বাংলা ক্লাসগুলোতে হচ্ছে কি জানেন, বাংলা ক্লাসগুলো হচ্ছে এগুলো একটা বোরিং পড়া। আপনারা বলেন, স্বীকার করেন কিনা বাংলা বোরিং কিনা, বলেন? জি জি, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো বাংলা এমনি বোরিং জিনিস, তার উপর যদি বোরিং ক্লাস আমি নিচ্ছি, আমার কথা বলতেছি, সেটা আরো বোরিং লাগতেছে। আমি এই জন্য ভালো। আপনাদের কাছে বলতেছি না, আসলে একটু মানে বেশি কথা না বলে অল্পতেই করা যায় কিনা। যাই হোক, আমরা আজকে যেহেতু শুরু করছি, আমরা এটা একটু শেষ করে দিই। আমি আপনাদের কাছে আর মাত্র 10 থেকে 15 মিনিট সময় নিব, ওকে? যেহেতু আমি সামনে মানে কিছু গল্প করে ফেলছিলাম এর আগে। আচ্ছা, আমরা ধ্বনি পরিবর্তন করছি না, ধ্বনি পরিবর্তন জানি না, ধ্বনি পরিবর্তন হ্যাঁ, সহজ লাগে আমার একটা কার কাছে, প্রশ্ন বলেন? ভাইয়া, হ্যাঁ, আমার একটা বলেন। প্রশ্ন। হুম। আমার এই ধ্বনি পরিবর্তনটা কোনোভাবে মাথায় ঢোকাইতে পারেন, এর একটু টেকনিক বা যে কোনো ভাবে একটু টেকনিকটা আমাকে যদি মানে শিখাইতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। আচ্ছা, আমি আপনাকে, এখন কটা বাজে? 11টা PM। আমি তখন ধ্বনি পরিবর্তন যখন শেষ করব, আপনি তখন আমাকে একটু বললেন তো, ভাই আমার 10% হলে মাথায় ঢুকছে, তাহলে আমি মনে করবো আমার ক্লাসটা সার্থক। ওকে, আপনি রেসপন্স করবেন, মনে মনে থাকে যেন আপনার, হ্যাঁ? জি ভাই, জি জি ভাই। আচ্ছা, ঠিক আছে। দেখি কি টেকনিক অবলম্বন করা যায় ধ্বনি পরিবর্তনে। ধ্বনি জি পরিবর্তন খুব সহজ, আবার ধ্বনি পরিবর্তন খুবই কঠিন। কিন্তু ধ্বনি পরিবর্তন পড়ার সময় আপনি কিছু কিছু বিষয় রিলেট করে পড়বেন, কিছু কিছু বিষয় আন্দাজি পড়বেন, কিছু কিছু মনে একদম এটা, এটা কি কি যেন বলে, এটাকে একটা আজব বুদ্ধি দিয়ে পড়বেন। আমি একটু দেখাই আপনাদেরকে, কি দেখি কি সে বুদ্ধি। আচ্ছা, স্বরাগম, স্বরাগম মানে স্বরের আগমন, ও, এটা তো মোটামুটি সবাই পারি, পারি না? স্বরাগম জিনিসটা কি সবাই পারি না, বলেন তো? জি, স্বরের যদি শুরুতে আসে সেটা কি হয়? আদি স্বরাগম, আর স্বরাগম, যদি মাঝখানে আসে সেটা কি হয়? মধ্য স্বরাগম, মধ্য, আর যদি শেষে আসে সেটা অন্তঃস্বরাগম। অন্তঃস্বরাগম। অন্তঃস্বর। স্বরাগমের এক্সাম্পল গুলো দেখলে আপনাদের মাথায় আসে না? হ্যাঁ হ্যাঁ। জি, মোটামুটি স্বরাগম নিয়ে তো কোনো ঝামেলা হয় না, হয়? জি। মধ্য, আদি, অন্তে কি যে কোনো স্বর আসতে পারে নাকি ব্যঞ্জন বা স্বর হয়? শুধু স্বর বলতে স্বরধ্বনি? ব্যঞ্জন কেন, স্বর আসবে, ব্যঞ্জন ও আসবে কেন? ইয়ে, জি ভাই, সরি। ব্যঞ্জন তো আলাদা জিনিস ভাই, ব্যঞ্জন আসবে কেন? ঠিক আছে। আচ্ছা, জি যেহেতু জি, যেহেতু আপনার প্রবলেম আছে এই বিষয়টা নিয়ে, তো আমরা দেখি আমরা কতটুকু আপনাকে সাহায্য করতে পারি। ওকে, আমি এই জন্য স্বরগমটাকে লিখি নাই। স্বরলোপ জিনিসটা কি বলেন তো? স্বরলোপ, স্বরলোপ জিনিসটা কি বলেন? স্বর লোপ পাও। মানে স্বরের যেভাবে আগমন ঘটেছে একটা এক জায়গায়, আরেক জায়গায় যদি লোপ পায় সেটা। যেমন স্বরাগমের আমরা অনেক এক্সাম্পল জানি, স্কুল, স্কুল, স্টেশন, স্টেশন, হ্যাঁ, সামনে চলে জি আসে।
একটা স্বরের আগমন, নতুন একটা স্বরের আগমন ঘটে, মাঝখানে আসলে যেমন যে পড়ছিলাম না আমরা, প্রেক পেরেক হয়ে যায়, তারপর হচ্ছে কি গ্রাম গেরাম হয়ে যায়, এরকম মধ্য মাঝখানে স্বর চলে আসে, অন্তঃস্বরগম চলে আসে। এগুলো আপনারা পারবেন, এগুলো দেখলে বা এগুলো বোঝানোর কিছু নাই। বাট সময় ঝামেলাটা বাদে কোথায় দেখেন, ধ্বনি বিপর্যয়। আমি তিনটে জিনিসকে একখানে করছি, দেখেন আপনারা তিনটে জিনিসকে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, হ্যাঁ, দেখতে হবে আপনাদেরকে, আমি আপনাদের দেখতে বাধ্য করতেছি। বিপর্যয়টা কোথায় দেখেন, বিপর্যয়টা হচ্ছে, দেখেন এখানে তালব্য স ছিল না একটা, জি এই তালব্য শটা কি হয়ে গেছে, পিছনে চলে গেছে। কোথায় গেছে, পিছনে। বাট নতুন কেউ আসছে এখানে, না। না স্যার। ব্যাপারটা হচ্ছে কি, হাতটা ভেঙে বিপর্যস্ত হয়ে ভেঙে সাইডে চলে গেছে, এক জায়গায় একটা একটা আর এক জায়গায় চলে গেছে, বিপর্যস্ত হয়ে গেছে, সরে গেছে। বাট স্থান বদল। হ্যাঁ, তাহলে তাহলে আমি কি বলতে পারি, বিপর্যয় মানে স্থান বদল করছে, প্রতিস্থাপন। জি জি প্রতিস্থাপন। হ্যাঁ, স্থান বদলই বলা যায়, এক জায়গার জায়গায় মানে একজন আরেকজনের জায়গায় এসে বসছে, মানে তারা দুইজনই জায়গা বেঞ্চিতে চেয়ার বদল করছে আর কি, তারা কি করছে, চেয়ার বদল করছে, ঠিক আছে। জি এই এরপর হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। আচ্ছা, বিকৃতি যখন হবে, তখন বিকৃত মানে হচ্ছে, ব্যাপারটা হচ্ছে কি, বিকৃত মানে নিশ্চয়ই এটা একদম চেঞ্জ হয়ে যাওয়ার মতো একটা বিকৃত অবস্থা, বিকৃত করে ফেলা। দেখুন দেখেন, ক পাঠ ক বাদ, ক কি হয়ে গেছে, ক কি হয়েছে, ব হয়ে গেছে। আগেরটার সাথে একটা মিল আছে, না স্যার। নাই। পুরাই চেঞ্জ। আর এখন কি বিপর্যয় আর বিকৃতি, ক্লিয়ার। বিপর্যয় মানে কি, তার জায়গা পরিবর্তন করছে, আর বিকৃতি মানে কি, আর উঠাই দিয়ে আরেকজন বসছে। ঠিক সেম আরেকটা জিনিস দেখেন, বিশ্বমী ভবনের ক্ষেত্রে শরীর র হয়ে গেছে ল, দেখেন উপরটার সাথে কিন্তু মিল আছে কিছুটা, বিকৃতির সাথে একটু বিশ্বমী একে ভবনের আমরা মিল আছে। ব্যঞ্জন বিকৃতি বলতে পারি না কেন? এই শরীর শরীর লাল নাল। কেন বলতে পারি না, কে নাইস লিখতেছেন এখানে, রক 43, আপনি স্ক্রিনে নাইস লিখতেছেন কেন বলেন তো, এটা চেঞ্জ কিভাবে করে সেটা তো বুঝুন। আচ্ছা ওকে, ঠিক আছে, চলে গেছে। যাই হোক, স্যার অনেকের ভিডিও অন করা আছে, অফ করলে ভালো হতো। হ্যাঁ ভিডিওটা অফ করলেই ভালো হয়, অনেকে বলে দিল, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, বিষমী ভবনের সংজ্ঞাটা একটু আমরা একটু দেখি, বিষমী ভবনের সংজ্ঞাটা কেউ একটু বলতে পারবেন আমাকে? দুটি ব্যঞ্জন দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে সমবর্ণ, বিষমী ভবন বলে। ভাই এক কথায়, একটাই কথা, সমবর্ণ, একখানে সমবর্ণ পরিবর্তন হবে, ওটা বিষমী ভবন। আর যেখানে একজনকে বসায় দিয়ে আরেকজন বসবে সেটা হচ্ছে বিকৃতি। আর একটা বিপর্যয় হচ্ছে কি, জায়গা পরিবর্তন করা। এখন দেখেন তো, বিপর্যয়টা ক্লিয়ার ভাই, স্বরাগম, বিপর্যয়টা clear। দেখেন স্বরাগম স্বরলোপ, ধ্বনি বিপর্যয়, ব্যঞ্জন বিকৃতি, বিষমী ভবন, আপনাদের কাছে একটু কি ক্লিয়ার? জি 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 আচ্ছা, আমি কি খুব সংজ্ঞা কোনো পড়াইছি, অমুক হলে তমুক হয়, অতুম হলে তমুক হয়, আমি কিন্তু সংজ্ঞা পড়াইছি? আমি জাস্ট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে তিনটাকে রিলেট করে দিয়েছি। স্যার বিষমী ভবনটা আরেকবার একটু বলবেন? বিষমী ভবনটা যে আপনি কোন সমবর্ণ, দেখেন র এবং র, এই দেখেন রি আর র, র র, দুইটা র ছিল, র হয়ে গেছে কয়টা, একটা, র এর বদলে ল বসছে, লাল হয়ে গেছে নাল, দুইটাই ল ছিল, হয়ে গেছে কি একটা ন হয়ে গেছে। তার মানে সমবর্ণ যখন পরিবর্তন করবে, তখন সেটা হচ্ছে বিষমী ভবন। ভাইয়া, এখানে একটা জিনিস তাহলে ক্লিয়ার হলো কি, যদি সমবর্ণের একটা পরিবর্তন হয় সেটা হবে বিষমী ভবন, আর রাইট, আদারওয়াইজ সেটা হবে ব্যঞ্জন বিকৃতি। এখন আমি যদি আপনাকে ব্যাকরণগত সংজ্ঞাটা পড়াই, ব্যাকরণগত সংজ্ঞাটা হচ্ছে এরকম, দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমী ভবন বলে। এখন কি আপনার ক্লিয়ার? জি 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 ভাই, ভাই। এটাই আছে বইতে সংজ্ঞা। ওকে, আচ্ছা আজকে আমাদের বেশি সময় চলে যাচ্ছে, আমি আমি আপনাদেরকে ওই যে ধ্বনি পরিবর্তনটা আরেক নেক্সট ক্লাসে নেই। ওকে, এটাই ভালো হবে ভাই, আজকে শেষ করা যাবে আজকে না। মাথা ধরে যাবে। আপনারা আজকে এই চারটুকু দেখেন, আচ্ছা অনেক মজা লাগছে না এই জিনিসগুলো দেখে, এভাবে হ্যাঁ করলে হ্যাঁ, ভালো হবে না? রাইট, ঠিক আছে, আমরা আরো আপনাদের জন্য আরো অনেক এক্সাম্পল আছে এখানে, সমস্যা নেই, খুব সুন্দর সুন্দর করে আমি সবকিছু দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের আজকে যুগ বিভাগ ছিল সাহিত্য অংশের জন্য। সাহিত্যের তিনটা অংশ রয়েছে, সেটা হচ্ছে তিনটা বিভাগ ভাগ রয়েছে, একটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, ঠিক আছে। এখন প্রাচীন যুগ থেকে দেখেন, প্রাচীন যুগ থেকে আপনি কি পড়বেন, প্রাচীন যুগে আপনার কাছে বই আছে, ইনস্ট্রুমেন্ট আছে,
কিন্তু প্রাচীন যুগে বেশি তথ্য দেয়া নেই, প্রাচীন যুগের তথ্য খুবই সীমিত। আপনি দয়া করে প্রাচীন যুগ থেকে একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন, তিনটা প্রশ্ন কমন পেতে পারেন। আপনি খুব গুরুত্ব সহকারে একদম এটাকে আপনি যদি স্টার দেন, এটাকে একদম 20টা স্টার দিয়ে রাখতে পারবেন। প্রাচীন যুগ খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য, ঠিক আছে? প্রাচীন যুগে কি কি পড়বে দেখেন। প্রাচীন যুগের সময়কাল কারা কোনটা বলছে রিভিশন করে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা বলেছেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায় একটা বলেছেন, এবং সুকুমার সেন না সুকুমার রায় একটা বলেছেন, ঠিক আছে? এটা হচ্ছে ভাইয়া একটা প্রথম। ভাইয়া আপনার বাংলা ব্যাকরণ কি নোট করা আছে নাকি? বাংলা ব্যাকরণ নোট আছে নাকি আপনার পার্সোনাল? না ভাই, আমার পার্সোনাল কোনো নোট নেই। আমি মোটামুটি দেখা যাচ্ছে যে ওই বই থেকে পড়ছি বা বিভিন্ন সোর্স থেকে পড়ছি, কয়েকটা বই পড়ছিলাম। আমি আসলে এতটাই সিরিয়াস ছিলাম যখন আর্টস ফ্যাকাল্টি পরীক্ষা দিতে যে বাংলা প্রশ্ন একটাও পারি নাই, ম্যাথমেটিক্স একদম মানে ভেঙে পড়ছি যে আমি বাংলা এত ভালো প্রিপারেশন নিয়ে দিলাম, আমি বাংলা পেলাম না। তখন ডক্টর হাদ মাহমুদের ভাষা শিক্ষা বই কিনে নিয়ে এসে পড়া শুরু করছিলাম। পরে যখন দেখি ওমা, এই বই পড়ে তো আমি কুলাইতে পারবো না, পরে দেখি যে না, আমার একা অবস্থা না, বাংলা সবারই সেম অবস্থা। তখন আমি চিন্তা করলাম যে আমার এত কিছু পড়ার কোনো প্রয়োজন নাই। আমি আসলে ঠিক করি যে আমি নির্দিষ্ট কিছু জিনিস খুব ভালো করে পড়ে যাই, আমি সময় যেটা পারবো, যেটা জানি সেটাকে অ্যাপ্লাই করি। আর ম্যাথমেটিক্স, ইংরেজিতে বা অন্যান্য জায়গাগুলোতে পুরো কোশ্চেনটা আমি একটা ভালো পরীক্ষা দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? বাংলা দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই। বা বাংলা যেদিন আবার বাংলা সহজ হয়ে যাবে, ওদিন আবার আপনি বাংলা না পান, তাহলে কিন্তু আপনি শেষ। আচ্ছা, যাই হোক, এখানে চর্যাপদের আবিষ্কর্তা কে, কোথায় আবিষ্কার করেছে? হরপ্রসাদ শাস্ত্রী, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছে কত সালে, কোন দিকে, সময়, প্রকাশকাল কবে, আদি কবি কারা কারা, কে বেশি পদ রচয়িতা করেছে, এগুলোকে আমাকে বলে দিতে হবে? না না ভাই, এগুলো তো বলে দিতে হবে না, রাইট? কে কে বাঙালি কবি? দেখেন, আমি বলবো জাস্ট আপনারা কোনটা পড়বেন, কিভাবে পড়বেন, পড়াশোনা আপনারা জি করবেন। জি, সেটা এখানে বললেই দেখেন হচ্ছে। মধ্যযুগের, এখানে দেখেন নিদর্শন গুলো কি কি। শ্রীকৃষ্ণ কীর্তন, এটা রচয়িতা বরচণ্ডী দাস, উদ্ধার কে করেছে? তারপরে হচ্ছে রচনাকাল কত, সম্পাদনা করেছেন কে? বঙ্গের সাথে বসে থেকে প্রকাশিত হয়েছে 13টি খণ্ড। খণ্ড 13টা একটু দেখে নিন। প্রধান চরিত্র কারাকার? রাধাকৃষ্ণ বড়াই। মঙ্গল কাব্য হচ্ছে ধর্ম বিষয়ক একখান কাব্য। এরপরে 5টি মোট অংশ রয়েছে, প্রধান 3টে শাখা রয়েছে কি কি? মনসামঙ্গল, চণ্ডী মঙ্গল। মনসামঙ্গলের 13টি খণ্ড মনে রাখার কোনো উপায় গুরুত্ব আছে আছে। নাকি? এই যে এই কয়টা কবি খুব ভালো করে পড়বেন, যে কয়জনকে বলা আছে, এবং কারা 13টি কারা। খণ্ড মনে রাখার কোনো অবলম্বন আছে নাকি? বুঝি নাই। 13টি খণ্ড মনে রাখার কোনো ওয়ে আছে নাকি? না 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 না, এত খণ্ড মনে রাখা আমি এত বেশি ছন্দ দিতে গেলে আপনি ছন্দ ছাড়া হয়ে যাবেন ভাই। আমি আপনাকে দিব, মানে চেষ্টা করব একদম খুব কম সংখ্যক টেকনিক দেখানোর, এবং যে টেকনিকটা অ্যাপ্লাই করা খুব প্রয়োজন, এবং যেটা থেকে মার্কস আপনি অবশ্যই পাবেন। এত ছন্দ মনে রাখা যাবে না। আমি কয়েকটা বই দেখছিলাম যে ছন্দ দিয়ে ভরা। আরে ভাই, এত ছন্দ মাথায় পরীক্ষা হলে কি এত ছন্দ মাথা থাকে নাকি? সেটাই না ভাই, ঠিক কথা। খণ্ড থেকে আসে তো কোশ্চেন মাঝে মাঝে, সেজন্য জিজ্ঞেস করলাম ভাই। আচ্ছা, আমি বন্ধ আপনাদেরকে যে কটা দিব দেখেন, চেষ্টা করবেন যে এগুলা দেখার, এবং আপনার নিজস্ব টেকনিক আপনি অবশ্যই অবলম্বন করবেন। যাই হোক, আমার এখানে লেকচার শিটটা আমি দিয়ে দিব। এখানে লোকসাহিত্য গুলো পড়ে নেবেন। যেমন লোকসাহিত্য কি, 3 ধরনের: নাথ গীতিকা, মহাবীর গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা আছে এখানে। সংগ্রাহক চন্দ্রকুমার দে, এগুলো লেখা আছে। এবং এই আধুনিক যুগের কোন কোন বিষয়গুলো পড়বেন, পড়লাম ইয়াং বেঙ্গল মুসলিম সাহিত্য সমাজ, বাংলা একাডেমি, এগুলো দেখে নেবেন। এখন আপনাদের কাছে যাদের কাছে ডাইজেস্ট বইটা আছে, একটু দ্রুত তারা বইটা বের করেন, দ্রুত ডাইজেস্ট বইটা বের করেন। আপনাদের হাতে আছে না, সাথে আছে না? আছে স্যার, জি ভাই। জি স্যার। আছে Okay, স্যার। যাদের কাছে আছে তারা একটু বের করেন। আমি সাহিত্যের কোন কোন জায়গাগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন আমি একটু দেখে দিই, হ্যাঁ, দ্রুত। এটা হচ্ছে আমার, ওকে, যোগ বিভাগটা যে পেজ কটা নাম্বারটা বলছি বলে এগুলো ভালো হতো ভাই, হ্যাঁ বলে নাই। পেজ নাম্বারটা। পেজ নাম্বার 197 সম্ভবত, দেখেন তো 197 কি আছে? 197 জি বাংলা স্যার, সাহিত্যের যোগ বিভাগ। 197। এখানে বাংলা জি সাহিত্যের জি, প্রাচীন যুগ 197। বা জি, আদি যুগ 197। চর্যাপদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। এই যে চর্যাপদের কয়েকটা তথ্য দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট। এই চর্যাপদের যে 97, 98, 99 পর্যন্ত, এই এই খুবই ইম্পর্টেন্ট এই কটা অধ্যায়, এই কটা পাতা। জি জি জি। মধ্যযুগ গুলো একটু দেখে নেবেন। মধ্যযুগটা আমি 2 স্টার দিতে পারি, এবং বিগত সালের প্রশ্ন যেগুলো আছে মধ্যযুগটা ওখান থেকে বেশি ইম্পর্টেন্ট, দেখে নেবেন, ঠিক আছে? হুম। মধ্যযুগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কথাগুলা দেখে, এগুলো অল্প পড়া আছে আপনাদের। হ্যাঁ, এগুলা মুখস্থ করার দরকার নেই, বাট
কয়েকবার রিভিশন দেবেন, ঠিক আছে? কিন্তু বেশি গুরুত্বপূর্ণ গুলো হচ্ছে দেখেন আপনার 205 নম্বর পৃষ্ঠা, জি 205 নম্বর পৃষ্ঠা, ঠিক ডাইজেস্ট আছে? বই ছিল ভাইয়া, সরি, আমাদের বইটা মানে আগের এডিশন ছিল তো এই কারণে পেজ নাম্বার মিললে আর কি। আমাদের এখানে 179 আমি পৃষ্ঠা। বলে দিচ্ছি মধ্যযুগের কবি সাহিত্যিকদের পরিচয়। হ্যাঁ, এই পরিচয়গুলো একটু দেখবেন ভালো করে। আর জি উক্তিগুলো অবশ্যই দেখবেন, উক্তিগুলো খুবই ইম্পর্টেন্ট, মধ্যযুগের উক্তি খুবই ইম্পর্টেন্ট। জি তারপরে আর তেমন নাই, আহ, সবই তো দেখা যাচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, মধ্যযুগের বাংলা সাহিত্যের কাব্য কবি পৃষ্ঠপোষক, এই জায়গাটা নিচ থেকে আর এগুলো অতটা বেশি ইম্পর্টেন্ট না, একটু দেখে জি নিবেন। আশা করি একটু টুকটাক মানে এত 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 মাথায় প্রেশার নিয়ে পড়ার দরকার নেই, বা দু একটা রিভিশন দেবেন। ওকে, আপনাদের আপনাদের ক্লাস কেমন লাগলো একটু জানাবেন আশা করি। আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। ভাই আমার একটা একটা কোশ্চেন ছিল। প্রশ্ন ছিল। জি বলেন। ভাই আপনার ক্লাস লেকচারটা কি গ্রুপে আপলোড করা হবে? আমরা জি জি পিডিএফ জি আকারে জি জি পাবো? জি আপলোড করা হবে, আপলোড করা হবে। আচ্ছা ভাই, বলুন। থ্যাংক ইউ। আর কারো আমার কোনো একটা প্রশ্ন? প্রশ্ন ছিল। জি বলেন। আজকের ক্লাসের পর আগামীকাল কি পরীক্ষা হবে? হ্যাঁ, নেক্সট পরীক্ষাটা আজকে ক্লাসের উপর হবে। ও পরীক্ষার কত মার্ক হবে স্যার? পরীক্ষা 25 নম্বরে সম্ভবত হবে। এটা ওই যে জি ভাই, তো যে সাবজেক্টে যত মার্কস আসে আর কি, মানে বাংলাতে তো 25 মার্কস, এই জন্য 25 হবে। হ্যাঁ ইংলিশ 25 হবে, ম্যাথ হবে 20, আর হচ্ছে জিকে হবে 20 মার্কস, আর আইসিটি হবে 10 মার্কস। মানে ব্যাংকে যেভাবে কোয়েশ্চেন আসে ওইভাবে পরীক্ষা হবে আর কি। কিন্তু সিলেবাস তো ভাইয়া বড়, এত বড় সিলেবাসে মাত্র এটা 25টা তো কোশ্চেন হচ্ছে দিয়ে পরীক্ষা প্রতিদিন নেবেন? এভাবে এক্সাম হবে, আর উইকলি টেস্ট আছে। উইকলি টেস্ট হচ্ছে আপনার 100 মার্কসের দিবেন। ও জি জি আচ্ছা। জি উইকলি টেক্সটটা আজকে আজকে যেটা লেকচার হয়েছে আগামীকালকে এটার উপরে 25 মার্কসের এক্সাম হবে, যেহেতু বাংলা 25 মার্কস থাকে। একইভাবে কন্টিনিউয়াসলি এভাবে হবে, আর উইকলি টেস্ট হচ্ছে 100 মার্কসের হবে। জি জি ভাই বুঝতে ঠিক আছে। পারছি, ভালো ছিল। স্যার পরীক্ষাটা কিভাবে হবে? পরীক্ষা হচ্ছে আপনাদের ওয়েবসাইট লিংক দেওয়া হবে, ওইখানে আপনারা রেজিস্ট্রেশন করে এক্সাম দিতে পারবেন। হুম। আপনাদের ক্লাস কি খুব বেশি খারাপ লাগছে? না না, খুব না সুন্দর ভাই, স্যার, অনেক মজা, খুব সুন্দর অনেক লাগছে। সুন্দর স্যার। আচ্ছা, যাই হোক, আমাকে হয়তো 12-13 দিন সহ্য করতে হবে একটু। আপনাদের উপকারের জন্য আমি অনেক কিছু সাজায় সাজায় রাখবো, আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভাই একটু নোট দেওয়ার চেষ্টা করুন এভাবে। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ, নোট থাকবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর যাদের যে বয়স শেষের দিকে তাদের জন্য সুখবর, চাকরিতে বয়স নিয়ে বাড়তেছে, অন্তত পক্ষে 32 তো হবেই। যে ভাই একটা জিনিস, ওই আজকে যে টাইমে ক্লাস হয়েছে প্রতিদিন কিন্তু একই টাইমে ক্লাস হবে। আর যদি কোনো কারণে কোনো ক্লাস মিস হয় বা ওই ইনস্ট্রাক্টর না থাকেন, তাহলে আগে গ্রুপে নোটিশ দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ আনামুদ্দিন ভাই। আচ্ছা, কাবিল ভাই আছেন? আর কারো কোনো প্রশ্ন আছে? না ওকে, কাবিল ভাই মনে হয় একটু ব্যস্ত আছে নাকি? আচ্ছা তাহলে আপনারা ইয়া থেকে ক্লাস থেকে এক্সিট নিয়ে নেন। ওকে, আবার দেখা হবে সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। নমস্কার।